ধন্যবাদ সবাইকে। আরও দু একজন এলে শুরু করে দেব। লকডাউনের এই সময়ে আসলে ঘরে বসে সবাই যেভাবে ওই অনেকেই যেমন শিলচরে তেমন বাইরে বিভিন্ন রকমের বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন। বিষয়টা অনেক উৎসাহের, তার কারণ অনেকেই হয়তো সেরকম বলার সুযোগ পান না কোথাও, কিন্তু এই লকডাউনের এই পিরিয়ডে আমরা সবাই মিলে যেভাবে সবাই মিলে একটা নতুন যোগাযোগের মাধ্যম হয়ে উঠছে, নিজেকে প্রকাশ করার মাধ্যম হয়ে গেছে, হ্যাঁ, খুবই উৎসাহজনক। অনেকে কবিতা লিখছেন, হ্যাঁ, অনেকে নতুন নতুন মানে নাচের ভিডিও করে, কবিতা আবৃত্তি করে সুন্দরভাবে উপস্থাপন করছেন। একটা নতুন দিগন্ত আমাদের সামনে উঠে আসবে। কিছুদিন আগে যখন দেখলাম ওই যে একটা আমার মনে হয় নিশ্চয়ই আমার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ গৌরব, তোমাকে খুব ধন্যবাদ। ওই দিন খুব সাবলীল উপস্থাপন ছিল তোমার। হুম। তো আমরা দেখব যে একজন ওই যে আমাদের দেখা হবে মহামারীর শেষে একটা কবিতা, তো ওই কবিতা নিয়ে অনেকজন বলছেন এটা কার কবিতা কার কবিতা। এ নিয়ে দেখলাম যে অনেকেই সেই কবিতার দাবিদার নিয়ে বলছেন, দাবি করছেন এটা অমুকের কবিতা। আসলে কি হলো, ওই কেউ বলছেন জীবনানন্দের নাম দিয়ে মূলত কবিতাটা আমাদের প্রত্যেকের কাছে এসেছিল, আমাদের দেখা হবে মহামারীর শেষে। যাই হোক, তারপরে দেখা গেল যে যিনি কবিতা লিখছেন, নতুন কবি উঠে আসছেন এমন কবিতারা কবিতা লিখছেন। আসলে এটা বলার একটা কারণ হলো, করোনার এই সময়ে দাঁড়িয়ে আমরা সবাই ঘরে বসে এই যে নতুন মাধ্যমে কার কবিতা কিভাবে, একজন অপ্রধান কোনো কবির কবিতাও আমরা দেখব যে সুন্দরভাবে উঠে আসছে, আমাদের আলোচনায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। আমার মনে হয় এটা করোনা সময়ের একটা বিশাল প্রাপ্তি। তো দেখছি 10 জন হয়তো লাইভে আছেন। মধুমিতা, শুভ সন্ধ্যা। তো আমরা আস্তে আস্তে ওই শুরু করে দিই। আমার মনে হয় যেহেতু 2-4 মিনিট আমরা অতিক্রান্ত করলাম, তারপরে আস্তে আস্তে আরও যদি কয়েকজন আসেন তো আমরা কথা বলবো। তো আমরা একটু আড্ডার চলে হোক না, যে আমাদের রবীন্দ্র চর্চা, যে আজকের দিনে আমরা কিভাবে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে আবার নতুন করে পাঠ করব, কেন রবীন্দ্রনাথ আমাদের দরকার। তো আমি দেখব যে মাঝে মাঝে আমার 2-1টা কবিতা পড়ব, এবং রবীন্দ্রনাথকে নিয়ে যে কয়েকজন কবিতা লিখেছেন, জয় গোস্বামী থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, এদেরও কয়েকটা কবিতা পাঠ করার চেষ্টা করব, যে কয়েকটা আমার হাতের কাছে আছে। মাঝে সময় পেলে আমারও একটা কবিতা পড়ার লোভ সামলাতে পারছি না। আমরা দেখব যে রবীন্দ্রনাথের, সেটা শুরুর আগে কথা বলা রবীন্দ্রনাথ নিয়ে, আমরা দেখব যে
প্রথমে সুনীল গঙ্গোপাধ্যায়, বরেণ্য কবি, কৃত্তিবাস গোষ্ঠীর কবি, তিনি রবীন্দ্রনাথকে নিয়ে একটা কথা বলেছিলেন, মানে একটা কবিতায়। কবিতাটার নাম সম্ভবত স্মৃতিদি, আপনাকেও অনেক ধন্যবাদ। কবিতাটার নাম পাপ ও দুঃখের কথা ছাড়া আর কিছুই থাকে না। সম্ভবত এটা আমি কিরকম ভাবে বেঁচে আছি ওই কাব্যগ্রন্থের একটা কবিতা। ওইখানে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন, ওই কবিতার পুরো কবিতাটা পড়ছি না, দু একটা লাইন আমরা দেখছি। শিওরে পায়ের কাছে বই বই বই, তিন জোড়া লাথির ঘায়ে রবীন্দ্র রচনাবলী লুটোয় পাশে পাশে। আসলে এটা হুট করে সুনীল গাঙ্গুলির কথা দিয়ে কেন শুরু করলাম, কারণ সুনীল গঙ্গোপাধ্যায় তার একটা প্রবন্ধের বই, তিনি সেখানে ওই কবিতাটার উল্লেখ করেছেন যে এই কবিতায় একসময় তিনি রবীন্দ্রনাথকে নিয়ে কিভাবে ভাবতেন। সেই বইটার নাম হচ্ছে রবীন্দ্রনাথকে অস্বীকার এবং পুনরাবিষ্কার। এই বইয়ে তিনি শুরুই করছেন রবীন্দ্রনাথকে অস্বীকার ও পুনরাবিষ্কার এই নাম দিয়ে। তার প্রথম ওই প্রবন্ধের প্রথম লাইনই তিন জোড়া লাথির গায়ে রবীন্দ্র রচনা বলি। আসলে আমরা দেখব যে সুনীল গঙ্গোপাধ্যায় এই যে কথাগুলো ওই প্রবন্ধে বলছিলেন, পরিণত বয়সে যখন বইটা সুনীল গঙ্গোপাধ্যায় বের করছেন, তখন খুব উল্লেখযোগ্য ওই প্রবন্ধের শেষে দুটো লাইন বলছেন। দুটো লাইন এরকম: কোনো নবীন লেখক, অর্থাৎ যিনি নতুন লিখছেন, সূচনা পর্বে রবীন্দ্রনাথকে অস্বীকার করে নিজস্ব ভাষা সন্ধানের চেষ্টা না করে রবীন্দ্রনাথেই আপ্লুত হয়ে থাকে, সে অতি মূর্খ। চন্দ্রিমাদি, আপনাকেও অনেক, আপনার কবিতা মাঝে মাঝে পড়ি, ভালো থাকবেন। তো আমরা দেখব যে তিনি বলছেন যে একদম যিনি কবিতা লিখতে শুরু করছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা, যে তিনি যদি একদম জীবনের শুরুতে যদি আমরা দেখব যে রবীন্দ্রনাথকে অস্বীকার না করেন, তাহলে তার কবিতার নিজস্ব ভাষা হয়ে উঠবে না। আবার তিনি বলছেন, আবার পরিণত বয়সে, অর্থাৎ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে 50-60 বছরের পাশাপাশি সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে যদি আমরা জীবন সঙ্গী না করে নেই, তাহলেও তিনি তার চেয়ে বড় মূর্খ। অর্থাৎ একদিকে রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসতে হবে, আরেকদিকে রবীন্দ্রনাথকে পড়েই আমাদের হয়ে ওঠা। আসলে কেন বললাম সুনীল গঙ্গোপাধ্যায়ের কথাগুলো, তিনি আসলে প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথকে বোঝার জন্য, এই যে রবীন্দ্রনাথকে অস্বীকার এবং পুনরাবিষ্কার। আমরা দেখব যে রবীন্দ্রনাথ যখন লেখালেখি শুরু করেছিলেন, রবীন্দ্রনাথের হয়ে ওঠার পর্যায়গুলো, তখন আমরা দেখব যে রবীন্দ্রনাথ এবং অনেক রবীন্দ্রনাথের যে মিলন, অর্থাৎ আমার কবি রবীন্দ্রনাথকে ভালো লাগে, অনেকে বলবেন না রবীন্দ্রনাথ সব থেকে ভালো গল্প লিখেছেন, অনেকে বলবেন সব থেকে ভালো উপন্যাস লিখেছেন। অর্থাৎ আমার ভালো লাগার যে রবীন্দ্রনাথ, আমি তাকেই তো আবিষ্কার করে আমার হয়ে ওঠা, একজন কবির হয়ে ওঠা। আমরা দেখব যে রবীন্দ্রনাথ যখন কবিতা লিখছিলেন, সেখান থেকে অনেক কবিরাই তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। আমরা জানি যে কল্লোল গোষ্ঠীদের কথা, তারা মনে প্রাণে চাইছিলেন যে রবীন্দ্রনাথ থেকে সরে এসে একটা স্বতন্ত্র ধরনের ভাষা নির্মাণ করতে। তারপরে আমরা দেখব যে পঞ্চপ্রধান কবির কথা তো জানিই আমরা, যারা মূলত রবীন্দ্র বিরোধিতার কথা বলবেন। বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত, এদের প্রত্যেকেই আমরা দেখব যে রবীন্দ্রনাথ বিরোধিতার কথা বলবেন। কিন্তু আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, অনেক সমালোচক বলছেন
যে বিষ্ণুদেব, যে সুধীন্দ্রনাথ বলছেন যে রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসতে হবে, তারাই আবার রাত্রিবেলা গিয়ে কিন্তু রবীন্দ্র রচনাবলী পড়ছেন। অর্থাৎ যখন রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসার কথা কেউ বলছেন, আবার সেই রবীন্দ্র রচনাবলী কিন্তু রাত্রে তারা মনোযোগ দিয়ে পড়ছেন। রবীন্দ্র প্রবন্ধ, রবীন্দ্র উপন্যাস, রবীন্দ্র ছোট গল্প। এখানেই আসলে আমাদের রবীন্দ্রনাথ পাঠ করার তাৎপর্য। একসাথে রবীন্দ্রনাথকে গ্রহণ করতে হবে, আবার সেই রবীন্দ্রনাথকে নিয়ে বেড়ে ওঠার মধ্য দিয়েই আমাদের পথ চলা। আমরা দেখব যে 30-এর দশকে এই যে রবীন্দ্র বিরোধিতার কথা, অর্থাৎ যে আধুনিকতার শুরু হয়েছিল, আমরা বলবো যে আমরা অষ্টাদশ শতকে আমাদের আধুনিকতার যাত্রা শুরু, তার কারণ দেখব যে ওই সময় গদ্য লেখা প্রথম শুরু হলো। তো আমরা দেখব যে সেই রবীন্দ্রনাথ, যখন এই রবীন্দ্রনাথ অর্থাৎ 1801 থেকে যে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা, রবীন্দ্রনাথের জন্ম 1861, বিধবা বিবাহ আইন পাশ হয়ে গেছিল 1856 সালে। তো ওই সময়ে দাঁড়িয়ে আজকের দিনেও আমরা বলছি আধুনিক। এই দীর্ঘ সময়কে, অর্থাৎ 1801 থেকে আজকে 2020-21 শতকে দাঁড়িয়ে, অর্থাৎ প্রায় 220 বছরও এই সময়ে আমরা বলবো যে কিভাবে পুরো সময়কে আমরা আধুনিক সময় বলি। তাহলে কোন সময়কে আধুনিক বলবো, কেন বলবো, কিভাবে বলবো? রবীন্দ্রনাথ থেকে আদৌ সরে আসার চেষ্টা করব কিনা, কিংবা এই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথায় রবীন্দ্রনাথকে স্বীকার করব এবং আবার আবিষ্কার করব, এই প্রসঙ্গগুলোই আমরা সবাই মিলে একটু কথা বলবো। সুশান্তদা, আপনাকেও শুভ সন্ধ্যা, ভালো থাকবেন। দুলন চাপাদি, ভালো থাকবেন। আমাদের করোনা উত্তর পৃথিবীতে আবার সবার সাথে দেখা হবে। তো আমরা দেখব এই নানা রবীন্দ্রনাথকে আমরা কিভাবে একই সাথে তাকে বাঁধব, অর্থাৎ রবীন্দ্রনাথের হয়ে ওঠার মধ্য দিয়ে। আমরা দেখব যে যখন জীবনানন্দ দাশের কথা বলবো, যে এদের সবাই থেকে জীবনানন্দ দাশ একটু আলাদা। অর্থাৎ জীবনানন্দ দাশ কেন একটু আলাদা? সুনীল গঙ্গোপাধ্যায় তার একটা জায়গায় বলছেন, তিনি ভূমেন্দ্র গুহের কথা বলছেন, জীবিতকালে তিনি মানে জীবনানন্দ দাশ নৈরাশ্য ও তিক্ততায় ভুগেছেন। চলন্ত ট্রামের পাশে গিয়ে একই নিছক দুর্ঘটনা না আত্মহত্যা? অর্থাৎ জীবনানন্দ দাশকে নিয়ে, অর্থাৎ তিনি সত্যি কি জীবনানন্দ দাশ আত্মহত্যা করেছিলেন না দুর্ঘটনা? আসলে আমরা দেখব ওই সময়ে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কোনো কাব্যচর্চা হতো না, এবং রবীন্দ্র বিরোধিতায় যারা ছিলেন, বুদ্ধদেব বসু থেকে, বিষ্ণুদেব থেকে শুরু করে, সুধীনাথ দত্ত থেকে শুরু করে সবাই, আমরা দেখব তারা আসলে কি করলেন। তারা জীবনানন্দকে খুব বেশি পাত্তা দিতেন না। তারা জীবনানন্দের কাব্য ভাষা খুব একটা উচ্চমানের এটাও স্বীকার করতেন না। অর্থাৎ সব দিক থেকে আমরা দেখব যে আমরা ব্যতিক্রম শুধু ধরতে পারি জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশের মধ্যে আমরা কি পেয়েছিলাম? একটা নতুন কাব্য ভাষা জীবনানন্দ দাশের মধ্যে। ধূসর পাণ্ডুলিপি থেকে আমরা দেখব তার এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা থেকে আমরা দেখব ঝরা পালক থেকে ধূসর পাণ্ডুলিপি, যে জীবনানন্দের ঘরানা। আমরা রবীন্দ্রনাথের পরে আমরা দেখব যে এই যে জীবনানন্দ দাশের ঘরানা। অর্থাৎ আমি পাশাপাশি সবার কথা একটু বলবো, কারণ
রবীন্দ্রনাথকে বুঝতে হলে পাশাপাশি অনেক কবিরা জীবনানন্দ সম্পর্কে কি বলছেন, রবীন্দ্রনাথ সম্পর্কে কি ভাবছেন, জীবনানন্দ কি ভাবছেন, ওইগুলো একটু যদি আমরা দেখি বা একটু বুঝার চেষ্টা করি একটু আড্ডার মতন করে, তাহলে একটু সবাই মিলে খুব ভালো লাগবে। দেবমিতা, তুমি এসছো, খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে যারাই কমেন্ট করছেন খুবই ভালো লাগছে। হ্যাঁ, একসাথে সবাইকেই শুভ সন্ধ্যাই বলা যায় এবং আন্তরিক অভিনন্দন। তো আমরা দেখব সেই জীবনানন্দ দাশ কি সত্যি দুর্ঘটনা নাকি আত্মহত্যা করেছিলেন। কারণ জীবনানন্দ দাশের আমরা দেখব বেশিরভাগ কবিতাই এবং তার উপন্যাসগুলোও কিন্তু সবগুলো আমরা মানে মূলত উল্লেখযোগ্য কবিতা উপন্যাসগুলো আমরা পেয়েছিলাম তার মৃত্যুর পরে। তাহলে কি জীবনানন্দ ইচ্ছে করে এগুলো প্রকাশ করেননি, নাকি ওই সময়ে যারা সাহিত্যের আকাশে একদম প্রখর সূর্যের মতন ছিলেন তারা তাকে জীবনানন্দের কবিতাকে জীবনানন্দ হয়ে উঠতে দেননি? আসলে ব্যাপারগুলো কি? আমরা আজকেও তো দেখি যে আমাদের মধ্যে অনেক সময় ঈর্ষা হিংসা, মানুষ মাত্রেই তো তাই হয়। আসলে ভেতরের ঘটনাগুলো কি, আমরা সেটা যদি একটু বুঝার চেষ্টা করি তাহলে আমি আমাকে দিয়ে আসলে রবীন্দ্রনাথকে বুঝার ওই রকম করে আমরা চেষ্টা করতে পারি। এইরকম পড়তে পড়তে একটা বিষয় নিয়ে আপনাদেরও খুব ভালো লাগবে। রবীন্দ্রনাথের আধুনিকতা বিষয়ক বিতর্ক, ওইটাতে আমি যাব একদম আলোচনার শেষ দিকে। অর্থাৎ আমরা বলি যে রবীন্দ্রনাথ তো বিশ্বপ্রেমিক। রবীন্দ্রনাথ 10 নারীর হৃদয়ে রবীন্দ্রনাথ, এইটা আমরা দেখব। এই বইটা লিখেছেন পৃথ্বীরাজ সেন। বইটার নাম খুবই সুন্দর, 10 নারীর হৃদয়ে রবীন্দ্রনাথ। অর্থাৎ একটু আড্ডার মতন করে বলছি যাতে আপনাদেরও বেশ সবাই মিলে একটু আড্ডার মতন হয়, সেজন্য ওই বিষয়গুলোকে ওইভাবে নিয়ে আসার চেষ্টা করছি। একটু এলোমেলো কথা বলবো, তার মধ্যে থেকে রবীন্দ্রনাথকে আবিষ্কারের চেষ্টা করব। রবীন্দ্রনাথের সঙ্গে অনেক আমরা দেখব যে তার কবিতাই হোক, যেমন লীলা সঙ্গিনী, যখন আমরা দেখব জীবনানন্দ এসে নাম দিচ্ছেন বনলতা সেন। অর্থাৎ একটি নারীর নাম তো শুধুমাত্র বনলতা হতে পারে না, শুধুমাত্র লিপিকা হতে পারে না। অর্থাৎ তার সাথে যখন আমরা তার টাইটেলটা সংযুক্ত করে দেই তখন তাকে কি হয়, ওই মেয়েটিকে চেনার সুবিধা হয়। অর্থাৎ আমি একদম নির্দিষ্ট করে দিচ্ছি। তাহলে কি হলো, ওই বনলতা সেন, তার বাড়ি কোথায়, সব কিছু কিন্তু জীবনানন্দ দাশ এসে আরও ঠিকঠাক করে দিচ্ছেন, তার নাম, বাড়ির ঠিকানা, সব কিছু। আর রবীন্দ্রনাথ একটু তো স্বাভাবিকভাবে অনেক কিছু বলতেন, অনেক কিছু বলতেনও না। তিনি তার লীলা সঙ্গিনীর মতন আর কি। হ্যাঁ, তিনি অনেক সুচেতনার যেভাবে আমরা দেখব অনেক কবির কথা বলবেন, তার কবিতায় উঠে আসবে, কিন্তু নির্দিষ্ট নয়, একটু আবছাভাবে তিনি করে যাবেন, তার শুধু ইঙ্গিত দিয়ে যাবেন। আমরা দেখব যে 10 জন নারীর যে প্রসঙ্গ, পৃথ্বীরাজ সেন, প্রিয়া বুক হাউস থেকে ওই বইটা বেরিয়েছিল তখন 1420 সালে। আমরা দেখব সেই 10 জন নারী কিভাবে রবীন্দ্রনাথের হয়ে ওঠার পেছনে অনেকটা কারিগরের মতো ছিলেন। এইগুলো একটু বলছি। যেমন আন্না তড়খড়, তখন সদ্য তরুণী, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা, মারাঠি তিনি ছিলেন। আন্নাকেই আমরা দেখব যে রবীন্দ্র জীবনের প্রথম নারী হিসাবে আমরা তাকেই চিহ্নিত করতে পারি। আন্নার কাছে কবিকে পাঠানো হয়েছিল বিদেশি অনেক সহবত শিখতে, রীতিনীতি শিখতে। আজ বাদে কাল যাকে জোড়াসাঁকোর চৌহদ্দি পেরিয়ে বিলেত যেতে হবে, তার তো এইভাবেই শিক্ষা পর্ব, কিভাবে তিনি যাবেন, কিভাবে, তো অর্থাৎ একসাথে তার সাহসচর্যর ফলে
কিভাবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হয়ে উঠবেন সেজন্য আমরা দেখব যে যিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছেন তার সংস্পর্শে রবীন্দ্রনাথকে পাঠানো হলো। আমরা দেখব যে তখনও রবীন্দ্রনাথ আজকের মতন ততটা তিনি কথায় মানসিকতায় একদম চটপটে হতে পারেননি, অর্থাৎ আজকের কথায় ততটা চটপটে হয়ে উঠতে পারেননি। আমরা দেখব তার সান্নিধ্যে এসে রবীন্দ্রনাথ বয়ঃসন্ধির একটা রোমাঞ্চকর পরিস্থিতিতে পরিণত হন এবং তাকে উদ্দেশ্য করে একাধিক গল্প, কবিতায় সীমাহীন সম্ভার আমরা দেখব। রবীন্দ্র জীবনীতে তার রবি স্মৃতির নানান জায়গায় আন্না তড়ঘড়ের নাম আছে। আমরা দেখব যে কবি মাত্রেই আসলে তার নারীর মধ্য দিয়ে তার প্রেমিক সত্তাকে খোঁজেন, অর্থাৎ কোনো সত্তাই তো আসলে পরিপূরক নয়। আমরা যারা কবিতা লিখি কাউকে উদ্দেশ্য করে লিখছি, আমি সেই উদ্দেশ্য আমার পাঠকও হতে পারেন। তো আমি কোনো পাঠককে উদ্দেশ্য করে লিখছি যে আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে। এই যে আমরা দুজন ভাসিয়ে এসেছি, অর্থাৎ একাকী গায়কের নহে গান, অর্থাৎ গাইতে হবে দুজন। আর এই যে দুয়ের উপস্থিতি কিভাবে আন্না তড়ঘড় রবীন্দ্রনাথের অনেক জায়গায় আমরা দেখব যে রবীন্দ্রনাথের হয়ে ওঠার ব্যাপারগুলোতে তার অনেক কবিতায় আমরা দেখব যে তার অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা আমরা তার মধ্যেই পাই। আমরা দেখব তারপরের যে নারী সে হচ্ছে লুসি স্কট। কবি যখন বিলেতে ছিলেন তখন অনেক শ্বেতাঙ্গিনী সুন্দরীর সাথে তার আবির্ভাব ঘটেছিল। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষাটা এইসব নারীর সঙ্গে মিশে রবীন্দ্রনাথ আসলে বিশ্বপ্রেমিক হয়ে উঠেছিলেন। প্রেমিক রবীন্দ্রনাথের জীবনে প্রথম বিদেশিনী কিন্তু লুসি স্কট। লুসি স্কটকে সেজন্য আমরা দেখব রবীন্দ্রনাথ একটু আলাদাভাবে মনে রাখার চেষ্টা করছেন। আমরা দেখব যারা রবীন্দ্র সাহিত্য অনেক যারা পড়েছেন গুণগ্রাহী পাঠক তারা দেখবেন লুসির চিত্রকল্পতা বারবার ধরা পড়েছে। লুসি বোধহয় রবীন্দ্র জীবনে আলো আধারির মতোই থেকে গেছে। আর তখন তো রবীন্দ্রনাথ আমরা দেখব তখনও তিনি তার বৌদি কাদম্বিনী দেবীর হাতে তো তখনও রবীন্দ্রনাথ সেই ননির গোড়া পুতুল হয়ে উঠতে পারেননি। আমরা দেখব তারপরে যার কথা বলবো তিনি, তার কথা আমরা প্রত্যেকেই জানি, তিনি হচ্ছেন কাদম্বিনী দেবী। আমরা দেখব যে কাদম্বিনী দেবীর প্রভাব রবীন্দ্রনাথ কখনো অস্বীকার করতে পারবেন না। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও আমরা দেখব যে কাদম্বিনী ছিলেন সর্বগুণে বিভূষিতা। সম্পর্কে বৌদি হওয়াও সত্ত্বেও তার মধ্যে একটা সুখ্যাত একটা স্নেহযোগ্য একটা সম্বন্ধ তার সঙ্গে তৈরি হয়ে গেছিল। এভাবে আমরা দেখব রবীন্দ্রনাথের এই হয়ে ওঠার পিছনে অনেক মহিলাদের অনেক অবদান রয়ে গেছে। তারপরে আমরা মৃণালিনী দেবীর কথা জানি। আমরা দেখব যে অনেক সমালোচক মনে করেন যে রবীন্দ্রনাথের জীবনের সব থেকে অবহেলিত যে চরিত্র সে হল স্ত্রী মৃণালিনী, যাকে তিনি আদর করে ছুটি বলে ডাকতেন। আমরা দেখব এইভাবে রবীন্দ্রনাথ একের পর এক সাহসৌর্যের মধ্য দিয়ে তার জীবন যখন এগিয়ে গেছে, এবং তার পরের কথায় আসি যে ইন্দিরা দেবীর প্রসঙ্গ। ইন্দিরা দেবী যে কিভাবে রবীন্দ্রনাথের অনেকটা ঘনিষ্ঠ হয়ে উঠলেন তা ইন্দিরা দেবীর অনেকটা চিঠিপত্রের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। আমরা ইন্দিরা দেবীর কথা জানি, যিনি রবীন্দ্রনাথকে কাকু বলে সম্বোধন করতেন। তার একটা চিঠির দু একটা লাইন উদ্ধৃত করে আমি
এই প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে আসব। রবি কাকা, কোনোদিন ভাবিনি এ নামে সম্বোধন করে তোমাকে একটা চিঠি লিখতে হবে আমায়। আসলে তোমার লেখা শেষ চিঠিখানা এখনো মাঝে মধ্যে আমার পড়ার চেষ্টা করি। পড়তে পড়তে চোখের অশ্রু রেখা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে আমার। আমি জানি না কেন, কি কারণে তুমি আমাকে চিঠি লেখো না। পারিবারিক অশান্তির ভয়ে? মনের তো হয় না। অন্তত তোমার ইস্পাত কঠিন চরিত্রের আভাস যতটুকু আমি পেয়েছি তার নিরিখে বলতে পারি, এসব নিন্দা অথবা স্তুতি কোনো কিছুই তুমি গায়ে মাখো না। আমরা দেখব যে এই যে তিনি যে চিঠিটা লিখছেন মৃণালিনী দেবী, সেই তিনি বারবার তার প্রত্যাখ্যাত এক নারী চরিত্রের মধ্যে, আমি জানি রবি কাকা এসব কথা, তুমি তো এক আকাশ থেকে অন্য আকাশ ঘুরে বেড়াতে ভালোবাসো। তুমি কি জানো একজন অসহায়া কিশোরীর মনের নিভৃত অন্তঃপুরে কখন কোথায় কি সারা জীবনে সেই স্মৃতি অমলিন থাকে। তুমি পুরুষ, তুমি কাজের মানুষ, যশের মুকুট তোমার মাথায়, সাহিত্যিক হিসাবে যথেষ্ট নামডাক আছে, কিন্তু আমি কাকে নিয়ে কিভাবে বেঁচে থাকবো রবি কাকা? তার যেই অমলিন এই যে ভাষ্য, অর্থাৎ রবীন্দ্রনাথ যেন তাকে ছেড়ে চলে যাচ্ছেন, তাকে ধরে রাখার এই যে আকৃষ্ট প্রয়াস, আমরা দেখব রবি জীবনের নানান জায়গায় এইভাবে উঠে আসছে তার নানান চিত্রকল্পগুলো, একের পর এক এইভাবে চিত্রকল্পগুলো উঠে আসছে একের পর এক। অনেক নারীর যখন তিনি, আমরা দেখব যে সাহচর্য তিনি যখন নিয়ে এসছেন, আমরা দেখব তখন সুশান্তদা বলছেন যে 10 জন নারীর নাম বলবো। হ্যাঁ, তারপরে ঠিক আছে, তাহলে আমি ভাবছিলাম আর নাম না বলে এখানে থামবো, ঠিক আছে। তারপরে 5 জনের কথা বললাম। 6 নম্বর হচ্ছে তুমি ওয়াদা করা। তিনি আসলে পাশ্চাত্য মধ্যবয়সী রবীন্দ্রনাথের জীবনে জাপানি মেয়ে তুমি ওয়াদা করা, বয়স ছোট, কিন্তু আমরা দেখব যে রবীন্দ্রনাথের অনুবাদের অনেক কাজ করেছেন যত্ন সহকারে, রবীন্দ্রনাথের প্রতি অনেক যত্নময় দৃষ্টি রেখেছেন, তাই হয়তো বয়সের বিস্তর ব্যবধান। মানে আমরা দেখব 1916, তখন রবীন্দ্রনাথের বয়স কত? 1861 হলে ওইদিকে 39, এদিকে 16, প্রায় 55 বছর বয়স। 56 যখন ওই রবি জীবনে, আমরা রবীন্দ্রনাথের জীবনে দেখব এই তমির অবস্থান ক্ষণকালের জন্য, আর তিনি হয়ে গেলেন চিরকালীন। এই ক্ষণকাল থেকে তিনি হয়ে গেলেন চিরকালীন। আমরা তারপরে যার কথা বলবো তিনি হচ্ছেন, হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের সবার জানা রানু মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের সাথে যে নারীর সম্পর্ক নিয়ে মানে একটা সময় বুদ্ধিজীবীর দের মধ্যে একটা তীব্র আলোচনা ফেলেছিল, তখন আমরা দেখব যে তখন সেই রানু মুখোপাধ্যায়কে নিয়ে সবাই একটু ঈর্ষার চোখে দেখতেন। তারপরে এইভাবে আমরা দেখব রবি জীবনের এইভাবে হয়ে ওঠার পিছনে অনেক চিঠিপত্র তা নিয়ে আছে। তারপরে আমরা দেখব ভিক্টোরিয়া ওকম্পোর কথা তো আমরা প্রত্যেকেই জানি। অসুস্থ যখন কবি, তখন তিনি যখন পেরু দেশের উদ্দেশ্যে কিছুকালের জন্য যখন যাত্রা বিরতিতে আসতে হলো আর্জেন্টিনায়, তখনই তার জন্য অপেক্ষা করেছিলেন এই আমরা বলবো যে ভিক্টোরিয়া ওকম্পো। আমরা এইভাবে দেখব রবি জীবনের এই যে একের পর এক হয়ে ওঠা, আমরা দেখব যে রবীন্দ্রনাথের জীবন পর্যায়ে, অর্থাৎ এইগুলো তার হচ্ছে জীবনের নানা দিক। আমি কেন নানান দিকগুলো একের পর এক উঠিয়ে আনার চেষ্টা করছি? আসলে আমি মানুষ রবীন্দ্রনাথকে ধরার চেষ্টা করছি, কারণ আমরা দেখব যে আমরা সব সময় দেখব যে রবীন্দ্রনাথকে আমরা গুরুদেব বলে থাকি। গুরুদেব,
আসলে গুরুদেব বলতে হয়তো রবীন্দ্রনাথও কখনো কখনো তিনিও হয়তো খুব খুশি হতেন না। সেই গুরুদেব বললে কি হয়, আজকের দিনেও তো আমরা অনেক গুরুদেব দেখছি যে, তো সেইভাবে আসলে আমি যখন মানুষ রবীন্দ্রনাথকে খোঁজার চেষ্টা করব, তখনই আসলে আমার রবীন্দ্র পাঠটা আরো বেশি তাৎপর্যময় হয়ে উঠব। এইভাবে আমরা দেখব যে রবীন্দ্রনাথের এই যে হয়ে ওঠার পেছনে আসলে আমরা দেখব মানুষ রবীন্দ্রনাথকে খোঁজার এই প্রচেষ্টাটাই জন্য আমি এদের নামগুলো উল্লেখ করলাম। এবার একটু আপনার কি কি বললেন একটু দেখে নেই। শতলদা লিখছিল আমাদের শিলচরে একজন নারী ছিলেন। হ্যাঁ অবশ্যই, এই নাম তো একটু আগে বললাম। স্মৃতিদি বলছেন নারী, হ্যাঁ ওইটা আমি আসলে মানুষ রবীন্দ্রনাথকে কেন গুরুদেব বলবো না, তাকে কেন মানুষ রবীন্দ্রনাথ বলবো, এবং তখনই আমার রবীন্দ্রনাথের সাহিত্য পাঠটা আরো বেশি তাৎপর্যময় হয়ে উঠবে। সেজন্য মানুষ রবীন্দ্রনাথকে আমি খোঁজার চেষ্টা করছি প্রথমে। দুলন চাপাতে লিখছেন এই আরতি প্রতিটি প্রেমের। হ্যাঁ অবশ্যই, আসলে প্রেম, ভালোবাসা, বিরহ সেই থেকেই তো আমাদের সব কিছুর যন্ত্রণা। পৃথিবীর যত সৃষ্টি, যত সেটা আর্টই হোক, সেটা কালচারই হোক, সব কিছু আমরা দেখব, কবিতা হোক, গান হোক, নাটক হোক। হ্যাঁ চন্দ্রিমাদি খুব হ্যাঁ দুলন চাপাদি এবার লিখছেন প্রেমের বয়স হয় না। সত্যি রবীন্দ্রনাথকে আমরা দেখব যে একদম শেষ বয়সে যে হেমন্তবালা দেবীর কথা, এবং তার আগে আমরা মৈত্রী দেবীর কথা বলবো, যে রবীন্দ্রনাথের শেষ জীবনে তাদের কথা। অবশ্যই চন্দ্রিমাদি আবার লিখছেন রবীন্দ্রনাথের কি মজা ছিল। হ্যাঁ আমরা দেখব যে রবীন্দ্রনাথের এই যে মানুষ রবীন্দ্রনাথ হয়ে ওঠার, এই মানুষ রবীন্দ্রনাথকে খোঁজার জন্য আমি আসলে চেষ্টা করলাম। এবার আসি তার সাহিত্যের কথায়। আসলে যে রবীন্দ্রনাথ আমরা দেখব, চিঠিপত্রের যে রবীন্দ্রনাথ, যখন তিনি জমিদারি চালাচ্ছেন একদম জমিদারের মতন, যখন তার বাংলাদেশে বিশাল জমিদারি, তখন ঠিক তিনি জমিদার। আবার যখন তিনি উপন্যাস লিখছেন, ঠিক তিনি উপন্যাস একদম শ্রেষ্ঠ উপন্যাস তৈরি করে গেছেন। কারণ আমরা দেখব যে আমরা যদি চোখের বালির কথা বলি, কিংবা আমরা যদি ঘরে বাইরের কথা বলি, কিংবা আমরা যদি গোরার প্রসঙ্গ নিয়ে আসি, যখন তিনি উপন্যাস লিখছেন তিনি একের পর এক মাইলস্টোন উপন্যাসগুলো। আমরা বলবো যে নারী, যে কারণে নারী প্রসঙ্গটা এলো, সে কারণে আমাদের একজনের নাম আমি শুধু উল্লেখ করে চলে যাব, আসলে তার নামটা উল্লেখ না করলে হয়তো একটু ইয়েই লাগবে। কারণ হচ্ছে তার 200 বছর আমরা অতিক্রান্ত করছি। আহ, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আসলে নারী প্রগতির ইতিহাস আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম একটু আমি সংক্ষেপে বলবো যে খুবই উল্লেখযোগ্য। তার কারণ হচ্ছে যেহেতু আমরা 200 বছরের মধ্য দিয়ে যাচ্ছি, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা যে বর্ণমালা আজকের দিনে আমরা এখনো শিশু পাঠ্য, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। আমরা দেখব যে তৎকালীন আমরা দেখব যে সময়ে আসলে তিনি প্রচুর মেয়েদের জন্য প্রচুর বালিকা বিদ্যালয় খুলেছিলেন। তিনি চেয়েছিলেন সবার জন্য শিক্ষা, অর্থাৎ আজকে যখন আমরা সর্বশিক্ষা অভিযান, আজকের দিনে এসে যখন আমাদের ভারতের সরকার উপলব্ধি করছেন বিগত কয়েক বছর ধরে যে সর্বশিক্ষার উপস্থিতি, সর্বশিক্ষার প্রয়োজন, বিদ্যাসাগর আমরা দেখব সেই 19 শতকে দাঁড়িয়ে উপলব্ধি করেছিলেন আমাদের সবার জন্য শিক্ষার দরকার। এবং আমরা দেখব তখন একের পর এক এই যে বিধবা বিবাহর প্রচলন করার জন্য আমরা দেখব ঈশ্বরগুপ্তর মতো কবিরা তখন বিদ্যাসাগরকে নিয়ে লিখছেন যে বিধবার বিয়ে দিতে যাহারা উদ্যত, অর্থাৎ সরাসরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন্দ্র করে লিখছেন যারা বিধবার বিয়ে দিতে চায় তারা কি নিজের মায়ের বিয়ে দিতে পারবে। অর্থাৎ কিন্তু এতটা প্রতিক্রিয়াশীল, এতটা বিদ্রোহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে থাকার পরেও তিনি আসলে নারী শিক্ষার প্রগতির ইতিহাসে এক জ্বলন্ত নাম। তার কারণ আমরা দেখব যদি আজকে স্ত্রী শিক্ষার প্রসার না হতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়ে, তাহলে হয়তো আজকে আমাদের নারী শিক্ষার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতো। তো আমরা দেখব যে আমরা এবার বিদ্যাসাগরের প্রসঙ্গ আরেকদিন আমরা আলোচনা করব বিদ্যাসাগরকে নিয়েও, কারণ বিদ্যাসাগরও আমাদের খুবই দরকার এই আজকের সময়ে দাঁড়িয়ে। কারণ আমি একটা জায়গায় লিখেছি, একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম বিদ্যাসাগর নিয়ে, এইটা কোথায় বলে বিদ্যাসাগর নিয়ে শেষ করব। আসলে আমি যখন এই বিদ্যাসাগরকে নিয়ে আঁকার চেষ্টা করব, তখন আসলে দেখব যে ব্রিটিশ সরকার আমাদের বলেছিল আসলে আমরা সভ্য জাতি নই,
কারণ আমাদের ভারতবর্ষের যত জ্ঞান, ভারতবর্ষ এবং এরাবিয়ার সব, ইউরোপের একটা শেল্পের সমানও আমাদের জ্ঞান নেই। এইভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়েও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যুদ্ধ করে গেছিলেন। এবার আমি দুই একটা কবিতা পড়ব রবীন্দ্রনাথকে নিয়ে যারা কবিতা লিখেছেন, তারপরে আমি একদম আলোচনার শেষে চলে আসব যে কেন রবীন্দ্রনাথকে আজকে আমি পাঠ করব। একটু আমরা দেখব যে উল্লেখযোগ্য দু একজন কবিতার কথা বলবো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা বলতে পারি। আমরা জানি যে নীরেন্দা 1924 থেকে 2018 সালে মারা গেছেন। ডাকঘরের অমল, চতুর্দিকে আলো আজ, কিন্তু সেই আলোর গভীরে এখনো রয়েছে এক ভীষণ আধার। হয়তো এখনো হাহাকার শুনতে পাবে যদি কেউ এই অন্ধকারে কান রাখো, কেননা অমল আজও অন্ধকার ছিঁড়ে দাঁড়ায়নি সকালের সুন্দর প্রসন্ন জানালায়। অমল কোথায়? এইভাবে আমরা দেখব যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখেছেন। আমরা হাল আমলের প্রসঙ্গে চলে আসি, যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা দেখি যে তিনি রবীন্দ্রনাথকে নিয়ে কিভাবে কবিতা লিখছেন। রবীন্দ্রনাথের 23 বছরের সুখ স্পষ্ট দেখা যায় সেই ক্ষীণকায় উজ্জ্বল যুবাকে, ঝকঝকে চোখের রং যাকে দেখে দেবমূর্তি মনে হয়েছিল। নবীন সেনের পশ্চিমের বারান্দা স্পষ্ট দেখা যায় স্তব্ধ 23 বছরের সুকুমার ভঙ্গিটির ছবি। আমরা দেখব যে আরেকজনের কবিতা পড়ে আমি আবার অন্য প্রসঙ্গে চলে আসব। একদম হাল আমলের আমরা বলবো যে জয় গোস্বামীর কবিতা। তিনি রবীন্দ্রনাথকে নিয়ে তার একটা কবিতা লিখেছেন, কে জন্মায় হে বৈশাখ, রৌদ্র দিন তোমার গান, বৃষ্টি দিন অন্ধকার বনের পথ, শালপিয়াল শালপিয়াল ধূলিধূসর ফুলগুলি, দল ভেদে স্কুলের রিহার্সেল। আমরা দেখব যে এইভাবে জয় গোস্বামী তার দীর্ঘ কবিতা, পুরোটা পড়ছি না, একদম শেষে তিনি দুটো লাইন বলছেন, রৌদ্র নিয়ে বৃষ্টি নিয়ে প্রতি বছর সবার চোখ আড়াল দিয়ে প্রতি বছর কে জন্মায় হে বৈশাখ, কে জন্মায়। আমরা দেখব যে এই যে রবীন্দ্রনাথ প্রসঙ্গে কবিদের এত উচ্ছ্বাস, প্রচুর কবিতা রবীন্দ্রনাথকে নিয়ে লেখা হয়েছে, সেজন্যই আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখব যে যে রবীন্দ্রনাথ ছিলেন, আমরা বলবো যে তাকে উপনিষদের ঋষি বলা হয়। কেউ বা বলছেন তিনি যখন প্রবন্ধ লিখছেন অন্য রবীন্দ্রনাথকে পাচ্ছি, ছোট গল্প লিখছেন আমরা অন্য রবীন্দ্রনাথকে পাচ্ছি। আমরা তিনি যখন জমিদারি চালাচ্ছেন, আসলে কোন রবীন্দ্রনাথকে আমরা খোঁজার চেষ্টা করছি? আসলে এত রবীন্দ্রনাথের মিলন এক রবীন্দ্রনাথের মধ্যে। তিনি একাধারে জমিদার, আবার তিনি একাধারে কবি, তিনি একাধারে শ্রেষ্ঠ উপন্যাসিক, আবার একাধারে শ্রেষ্ঠ গল্পকার। এই নানান রবীন্দ্রনাথকে মেলানোর জন্যই আজকে তার দিকে আবার ফেরে আবার ঘুরে তাকানো হবে দরকার আমাদের মধ্যে। আমরা দেখব যে তিনি তার একটা প্রবন্ধে বলছেন, তার দু একটা প্রবন্ধের কথা আমরা বলবো, যে একটা বলছেন, আমাদের মন যখন অত্যন্ত আড়ম্বরে স্বাদেশিক হয়ে ওঠে, তখন দেখা যায় সেই আড়ম্বরে সমস্ত মাল মশলার গায়ে ছাপ মারা আছে মেড ইন ইউরোপ। অর্থাৎ আমরা যখন পাশ্চাত্য দেশে শিক্ষায় শিক্ষিত হয়ে তথাকথিত ইউরোপীয় হয়ে ওঠার চেষ্টা করি, আমরা দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় তিনি কোথায় পড়াশোনা করেছিলেন? পড়াশোনা করে তৎকালীন সময়ে তার শুধু মেধার দৌলতে এসে সমস্ত কলকাতায় রাজত্ব করে গেছেন, শিক্ষার সব সবাই শ্রেষ্ঠ আসন। ঈশ্বরচন্দ্রের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব ছিল না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাইরে নিয়ে আসবেন। আমরা দেখব রবীন্দ্রনাথের সময়ে রবীন্দ্রনাথ অনেকবার বিদেশ যাত্রা করেছিলেন, তার সম্ভব ছিল বিদেশে যাবেন, তবুও রবীন্দ্রনাথের আলো হওয়া রৌদ্র বেড়ে উঠেছিল আমাদের এই ভূমিতেই। তার পাশাপাশি আমরা জীবনানন্দ দাশের কথা বলতে পারি। জীবনানন্দ দাশের আমরা দেখব কবি, তিনি জীবনানন্দ দাশ নানান জায়গায় বলছেন তিনি কলকাতা ছেড়ে যেতে, তার অনেক চাকরি একবার শিলংয়ে একবার দিল্লিতে অনেকে করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কারণ জীবনানন্দ দাশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। কিন্তু তিনি কলকাতা থেকে বাইরে বেরোতে চাননি। আসলে আমরা
আবদ্ধ হয়ে পড়ি, আমরা যখন পাশ্চাত্যের মুখে আমরা যখন ক্রমশ নিজের সংস্কৃতিতে বিলিয়ে যাই, সবকিছুর পিছনে এই যে মেড ইন ইউরোপ পিছনে যদি একটা বিদেশি ছাপ, এখানেই রবীন্দ্রনাথের বারবার বলছেন যে রবীন্দ্রনাথ তার উপন্যাসে, তার কবিতায় যখন মেয়েদের প্রসঙ্গ আসে তখন তিনি যৌনতার প্রসঙ্গ এড়িয়ে যান। অর্থাৎ আমরা দেখব যে আমরা যে কাজ গোপনে করি সেই কাজকে তো প্রকাশ্যে আনার দরকার নেই। অর্থাৎ বাজারে বইটা বেশি বিক্রি হওয়ার জন্য অনেক লেখককে আমরা দেখেছি কিছুটা পরিমাণে যৌনতার প্রসঙ্গ এনে, কিছুটা প্রসঙ্গ খুব সহজে বাজারে বিক্রয়জাত পণ্য করে তোলার জন্য কবিতায় আসবে, অবশ্যই, কেন আসবে না, কবিতায় আসবে, গল্প আসবে, আমরা জীবনের কোনো দিককেই বাদ দেব না, অবশ্যই নিয়ে আসবো। কিন্তু সেটা যদি শুধু আমার উদ্দেশ্য থাকে যে আমি শুধুমাত্র কবিতা পাঠকের কাছে বেশি পরিমাণে পৌঁছাবো, সেজন্য আমি যৌনতা নিয়ে এলাম, তাহলে তেমন কিছু আমাদের দরকার নেই। আমাদের দরকার আমরা বলবো যে আমাদের যৌনতা কেন নিয়ে আসবো, যদি যৌনতার জন্য যৌনতা নিয়ে আসতে হয় কবিতায়, অবশ্যই নিয়ে আসবো। এখানেই রবীন্দ্রনাথের সাথে আমরা কল্লোল গোষ্ঠীদের একটা বিতর্ক দেখব। তিনি খুব সুন্দর একটা জায়গায় বলছেন, রবীন্দ্রনাথ বলছেন আধুনিক সাহিত্য ওই বিলেতি পাকশালা কল তৈরি করে, শিশিতে কারি পাউডার বাধা নিয়মে তৈরি রাখে, লঙ্কার গুঁড়ো বেশি থাকতে রিয়েলিটির কারি পাউডার, আর দরিদ্রের আস্ফালন, আর আরেকটা লালসার অসংযম। অর্থাৎ তিনি বলছেন খুব স্পষ্টভাবে, রবীন্দ্রনাথ কি বললেন, যে আজকের দিনে দেখবেন আমরা যখন মাংস রান্না করি, যে আমাদের রান্না খারাপ ভালো সেটা পরের কথা, যাই রান্না করি না কেন, একটু চিকেন মশলা, একটু মিট মশলা, একটু তন্দুরি মশলা, এরকম মশলা ঢেলে আমাদের রান্না, যাই হোক মশলা দিয়ে সেই খাবারটা খুব টেস্টি করে তুলি। খুব খাবার মানে আমি ভালো রান্না করতে জানি কিনা সেটা উল্লেখযোগ্য কথা নয়, কিন্তু আমি সেই কারি পাউডার মিশিয়ে কী করলাম, খুব খাওয়াটাকে খুব সুস্বাদু করলাম, খুব সুন্দরভাবে পরিবেশন করলাম। কিছু ধরনের আমি তার মধ্যে পারফিউমজাত জিনিস দিলাম যাতে খাওয়াটা উপভোগ্য হয়, কিন্তু খাবার কোয়ালিটিটা কি, আদৌ সেটা খাওয়ার যোগ্য কিনা সেটা আমরা কেউ দেখি না। অর্থাৎ কীভাবে পরিবেশন করা হলো তার উপর জোর দেই। রবীন্দ্রনাথ বলছেন সেখানেই তার আপত্তি। অর্থাৎ যা কিছু রচনা করো তার মধ্যে ওই কারি পাউডারের মতন কিছু যৌনতা মিশিয়ে দাও, কিছুটা দরিদ্র মানুষের কথা তার মধ্যে ঢুকিয়ে দাও, তার মধ্যে কিছু রিয়েলিটি, আজকে যে রিয়েলিটি তার মধ্যে ঢুকিয়ে দাও, তাহলেই মানুষ বেশি কবিতা পড়বে, বেশি উপন্যাস পড়বে। আজকের দিনেও আমরা রবীন্দ্রনাথের একই কথা পাই। আজকের দিনেও আমরা দেখব বেশিরভাগ উপন্যাসে, ছোট গল্পে, কবিতায় আমরা পাবো সেগুলো বাজারে বেশি বিক্রি হওয়ার জন্য লেখকরা সযত্নে কিন্তু ওই কারি পাউডারের মতো যৌনতার প্রসঙ্গ নিয়ে আসছেন, অন্য প্রসঙ্গগুলো, লালসার দিকগুলো নিয়ে আসছেন। তার কোনো নেই, মানে না আনলেও হতো, কিন্তু কেন নিয়ে আসছেন, যে বেশি বিক্রি হবে বলে। সেই বিক্রির চোখ থেকে, অর্থাৎ লেখকের একটা চোখ আমরা দেখব, সব সময় আমরা দেখব একটা চোখ থাকে সিরিয়ালে, অর্থাৎ উপন্যাসটা তার সেই সিরিয়ালে এসে যাবে কিনা, অর্থাৎ সিরিয়ালে বিক্রি হবে কিনা, সিরিয়ালে তার উপন্যাসের উপর ভিত্তি করে কবিতার উপর কবিতাটা সেই সিনেমায় যাবে কিনা। আর আরেকটা চোখ কবিরা থাকেন যারা চিরকালীন মানব সভ্যতা রচনা করেন, অর্থাৎ সেই মানব সভ্যতার একটা সেতু তৈরি করেন, একটা রাস্তা তৈরি করেন, যে রাস্তা ধরে আমরা দেখব দিনের পর দিন আমরা পায়ে হেঁটে চলি। অর্থাৎ সেই পথটাই আসলে রবীন্দ্রনাথ চেয়েছিলেন, আমরা সেই পথটাই নির্মাণ করতে চেয়েছিলেন, যে পথ একান্ত আমাদের, যে পথ দিয়ে আমাদের পাশ্চাত্য কিছু থাকবে না, যে পথ একান্ত নিজস্ব, সব প্রসঙ্গ আসবে, জীবনের নানান দিক আসবে, কিন্তু সেটা যেন শুধুমাত্র সাহিত্য বিক্রয় করার জন্য না আসে। আমরা বলবো যে সেখানেই রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক। ওই যে তিনি বলেছিলেন যে আজকের দিনেও সেই কারি পাউডারের দরকার নেই, যেভাবে আমরা লিখি, যে বিষয় নিয়ে লিখি, সেই বিষয়গুলোই আমাদের হয়ে উঠুক আমাদের সাহিত্য চর্চার, আমাদের কবিতার, আমাদের গল্পের, আমাদের উপন্যাসের প্রধান বিষয়। এবং সেখানেই রবীন্দ্রনাথ বলবেন, এই যে আমরা ইউরোপীয়রা আমাদের অনেকটা বাহাবা দেয় যে আমরা অনেকটা প্রগতিশীল হয়ে উঠছি, আসলে সেখানেও অনেক ধরনের রবীন্দ্রনাথ থাকলে আজকেও আপত্তি করতেন। এই আসছি আবার রবীন্দ্রনাথের প্রসঙ্গে একটা ঘটনা, যে আমরা দেখব যে
1993, 1995, 1998 এই সময়টায় আমরা দেখব 2001 সাল পর্যন্ত ভারতবর্ষে একের পর এক বিশ্ব সুন্দরী হয়ে আসছে। আমরা দেখব সেই ঐশ্বর্য রায় থেকে শুরু করে লালা দত্ত থেকে অনেকেই বিশ্ব সুন্দরী হয়ে আসছেন। অনেকে আমরা এইটার সাথে নারী প্রগতির একটা ইতিহাস মিলিয়ে নেই। তার বিরুদ্ধে দেখবেন তার ভেতরে ভেতরে আরেকটা কাহিনীও কিন্তু আছে যেটা আমাদের চোখে পড়ে না। এটা হচ্ছে ওই সময় আমরা দেখব কসমেটিক ইন্ডাস্ট্রি বাজারে এমনভাবে বেড়েছিল যে একের পর এক কসমেটিক আমরা দেখব 1993 থেকে আমরা যদি একটু ইতিহাস নেই 2007-08 পর্যন্ত প্রচুর পরিমাণে কসমেটিক বাজারে বেশি বিক্রি হতে থাকলো। আসলে এই বিশ্ব সুন্দরীর নামে নারী প্রগতির একটা তকমা লাগিয়ে দিয়ে আসলে কি করা হলো, সেই কসমেটিক আমাদের সামনে বিক্রি করে দেওয়া হলো। আসলে বিক্রয়টাই প্রধান কথা। এবং সবাইকে দেখিয়ে দেওয়া হলো যে না, ভারতবর্ষের নারীরা অনেকটা স্বাবলম্বী হয়ে উঠছে। আসলে একজন, দুজন, চারজন অবশ্যই তারা আমাদের আলো দেখায় যে বিশ্বসুন্দরী হলো, অনেকেই আমাদের মনের মধ্যে প্রেরণা যোগাবে আমাদের মনের মধ্যে, কিন্তু সেটাই একমাত্র পথ হতে হতে আমরা নিজের অন্ধকারে ডুবে যেতে থাকি। আসলে এখানেই আমাদের নারী প্রগতির ইতিহাস নতুন করে ধাক্কা খায় এবং তখনই রবীন্দ্রনাথ আমাদের কাছে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠেন। কারণ আমাদের সব ভাবনার পিছনে থাকে মেড ইন ইউরোপ। এই যে সব কিছুর পিছনেই আমরা ভাবি ইউরোপরা আমাকে কত ধ্বংস আমাকে দেখলো, তার বিপরীতে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি রবীন্দ্রনাথের মতে যে আমরা মনে প্রাণে দেশে উঠব। আমি আমার কবিতার মধ্য দিয়ে, আমি আমার গল্পের মধ্য দিয়ে, আমি আমার উপন্যাসের মধ্য দিয়ে আমি আমার দেশীয় ঐতিহ্যকে তুলে ধরবো, জীবনের সবগুলোকে নিয়ে আসব তার ধারাবাহিকতার সূত্র থেকে, হঠাৎ করে কিছুকে নিয়ে আসবো না। আর এখানেই সেজন্যই রবীন্দ্রনাথ বলবেন যে এখানেই রবীন্দ্রনাথ আজকেও জীবন্ত, কারণ রবীন্দ্রনাথকে অনুসরণ করে করেই আমরা আসলে আমাদের নিজস্ব ঐতিহ্য সম্পর্কে, নিজের ভাবাদর্শ সম্পর্কে আমি আরও বেশি সচেতন হয়ে উঠতে পারি। এবার আমি আলোচনার দুই একটা, আপনারা লিখছেন, গৌরব লিখছে লাগছে অনেকে মিলে সবাই দেখছো এই বলে। দুলন চাপাতি বলছেন খুবই ভালো আলোচনা, ধন্যবাদ। সুশান্ত দা আপনাকেও অনেক ধন্যবাদ শুনছেন বলে। এবার রবীন্দ্রনাথ থেকে আমি আমার একটা কবিতা একটা ওই পাঠ করে নিই। কবিতাটার নাম সোনালী মুখোশ। সোনালী মুখোশ পরা কিছু লোক আমাকে ভালোবাসবে বলে বাগানে নিয়ে ঘুরতে যেত। সেই বাগান কবেই ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাটে একাকিত্বই জীবন যাপনে একাকিত্ব। পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে শেষে তো শূন্যতাই। তবুও একদল আকাশে অট্টালিকা বানায়, আর আমরা আজও সবুজ প্রান্তরে বেঁচে থাকার স্বপ্ন দেখি। আসলে হঠাৎ আমার মনে হলো এইটা, এই যে সময়ে দাঁড়িয়ে এই যে আমরা বেঁচে থাকার স্বপ্ন দেখছি, সবাই মিলে বাঁচার চেষ্টা করছি, এইটাই আসলে একদিকে আমরা দেখব যে ভূপেন হাজারিকার কথা, একদিকে গগনচুম্বী অট্টালিকা আর আরেকদিকে যে অনেকজন মানুষের কি অবস্থা, এই দুইকে নিয়েই তো আমাদের চলা। রবীন্দ্রনাথও বলবেন যে আমাদের মনে প্রাণে স্বদেশীয় হয়ে ওঠা, অর্থাৎ মন থেকে সেই মেড ইন ইউরোপীয় ছাপ মুছে ফেলে আসলে আমাদের মনে প্রাণে এই যে আধুনিক হয়ে ওঠা, সেখানে প্রসঙ্গেই তিনি এই কথাগুলো তিনি বলবেন। সবাইকে খুবই ধন্যবাদ আমার কবিতা শুনলেন বলে। আরেকটা কবিতা পড়ে আজকের মতো কথা শেষ করব। সে যদি কৃষ্ণচূড়া হয় আমি, তবে রাস্তায় নেমে নেমে মালি হব। রাস্তার প্রান্তরে কত মানুষ হাহাকার, তবুও দেখেছি একদিকে অট্টালিকা, তবুও দেখেছি আরেক দিকে কুঁড়ে ঘর। আমার এই হৃদয়েই তো দুটো ভাগ, একটা অট্টালিকা আরেকটা কুঁড়ে ঘর।
আমাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখি বলে ফুটো দিয়ে দুজনে মিলে আবার চন্দ্রের আলোতে আর পরিপূর্ণ হয়ে উঠুক। এটা আজকে সকালেই বসে লেখা, আর একটু ঠিকঠাক করব এই ভেবে এইটাকে আপাতত রেখে দেওয়া হয়। তাহলে সবাইকে খুবই শ্রদ্ধা, সবাইকে খুবই ভালোবাসা, যারা শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকেই আন্তরিক অভিনন্দন। আসুন আমাদের চেতনায় আমাদের রবীন্দ্রনাথ, আমাদের মননে রবীন্দ্রনাথ, আমাদের জীবনে যাপনে রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ চেয়েছিলেন মনে প্রাণে স্বদেশীয় হয়ে উঠতে, রবীন্দ্রনাথ চেয়েছিলেন মনে প্রাণে আজীবন সকল মানুষের হয়ে থাকতে। আসুন সবাই মিলে সব মানুষের জন্য, সমগ্র পৃথিবীর জন্য আমরা এক অর্থে বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারি। এবং আমি যদি আমার নিজেকে ভালোবাসি, অর্থাৎ আমি আমাকে ভালোবাসলে, নিজের মাকে ভালোবাসলে তবেই মাসিকে ভালোবাসা যায়। আমাকে ভালোবাসবো, আমি আমার পরিজনকে ভালোবাসবো, আমার গোটা দেশকে ভালোবাসবো, এবং তখনই আমি বিশ্ব নাগরিক হয়ে উঠব। এই যে লুকায়িত পরিসর, সেই লুকায়িত জীবন নিয়েই আমরা আগামী দিনের পথ চলা করতে শুরু করি। আমরা অনন্ত পথের যাত্রী হই। আসুন সবাই মিলে এই করোনাত্তর পৃথিবীতে আবার নতুন স্বপ্ন দেখব, নতুন করে বাঁচার, সবার সাথে বাঁচার, সবাইকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখব। রবীন্দ্রনাথ আমাদের কাছে সেভাবেই চিরজীবী হয়ে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।